আপনি মানুষটা ভেতর থেকে নরম, কিন্তু স্ক্রিনে আমরা একটা ভয়ঙ্কর হুমায়ুনকে দেখেছি। সিল খাওয়া ভালো মানুষ কিভাবে একটা ভয়ানক শয়তানের ইবলিসে পরিণত হতে পারে, সেটা আসলে আমার জন্য খুবই ডিফিকাল্ট। সব শয়তানের যে গুরু Right. ভিকি জাহেদ, তাকে নিয়ে কি বলবেন? আমার কাছে মনে হয় জেনি, হুমায়ুন, অ্যানি বা প্রত্যেকটা চরিত্র কেউই জীবন পেতাম না যদি ভিকি জাহেদ আজকে না থাকতো। এত মানুষ জেনিকে নিয়ে বলবে, এটা আমি কল্পনা করিনি। আমি কল্পনা করেছি যেই সিকোয়েন্সটায় তোমার চোখের আলো ফিরে আসে এবং তুমি অন্ধ থেকে প্রথম পৃথিবী দেখতে পারো, ওই সিকোয়েন্সটা যতবারই দেখি এবং ওটা নিয়ে কথা বললো আমার গুজবাম্পস হয়। এখন পর্যন্ত আমার জীবনের একটা বেস্ট উপহার হচ্ছে চক্র 2। ইউ ডিড সো ওয়েল। আমাকে মানুষ আগে ফ্রিতে দেখতো, এখন মানুষ আমাকে টাকা দিয়ে দেখে অভ্যস্ত হয়েছে। প্রমাণ পেয়েছি আমরা চক্রতে, একদম ব্যবসা সফল একটা ওটিটি হয়েছে আর কি। এত মানে ফিডব্যাক, ফ্যানরা কি বলছে? তারা নিশ্চয়ই চায় যে তৌসিফ মাহবুব সিনেমায় আসুক। তারা চায়, আমিও চাই। আপনি কতটুকু প্রিপেয়ার রাইট নাও? অলমোস্ট দেয়ার 70%। এখন তো আমি লিলিত প্রসঙ্গে যে আমি একটা টেক্সট পেয়েছি এরকম, বুকে আয় ভাই। লিলিথ অ্যাকচুয়ালি বলা হয় তাকে মাদার অফ ডিমন্স। সো মাদার অফ ডিমন অ্যাকচুয়ালি স্বর্গ ছেড়ে চলে আসছিল এবং সে তার নিজের স্বর্গ সে নিজে তৈরি করেছে। পৃথিবীতেও কিন্তু স্বর্গ আছে, সেটা হচ্ছে মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ICCL প্রেজেন্টস TBS স্পটলাইট। আজকে আমার সঙ্গে যেই গেস্ট আছেন তাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো কারণ নেই। অনেকের কাছে তিনি বাংলাদেশের নাম্বার 1 ফিমেল হোস্ট, অনেকের কাছে এখন তিনি অনেক গুণী একজন অভিনেত্রী। আমি আর আপনাদের বিলম্ব করাবো না, আপনাদের সময় আর বেশি নিব না। আমি এখনই আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আমাদের এই সময়ের মৌসুমী মৌর সঙ্গে। আমার কিছু বলার নেই, আমি বাকরুদ্ধ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি ICCL প্রেজেন্টস TBS স্পটলাইটে। সঙ্গে আছি মৌ। আর কারো যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, যে মানসিক রোগে ভুগছেন, তাহলে এখনই কিন্তু আমাদের সেটে চলে আসতে পারেন, কারণ আমার সঙ্গে রয়েছেন ডাক্তার হুমায়ুন ওরফে মেমন, যাকে আমরা স্ক্রিনে দেখছি চক্র 2তে, এবং তিনি চক্রাকারে সবাইকে ঘোরাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার তৌসিফ মাহবুব। কি খবর? এই প্রশ্ন তো আমি তোমাকে করব। ওকে, প্লিজ। আজকে সুযোগ আপনার, ফ্লোর আপনার, এবার আপনি আমাকে প্রশ্ন করুন। মৌসুমী মৌ, জি, অথবা যাকে আমরা এই মুহূর্তে স্ক্রিন দাপাতে দেখছি জেনি হিসাবে, কেমন লাগছে লাইফ বিফোর চক্র, লাইফ আফটার চক্র? আফটার চক্র আপনাকে খালি আমি বলছিলাম না যে ভাইয়া কি হবে, কেউ তো কিছু বলছে না, আসলে কি ভালো করেছি? তো একদিন দুদিন গেল, এরপর দেখি যে এক এক করে লেখা শুরু হচ্ছে। এত মানুষ জেনিকে নিয়ে বলবে, এটা আমি কল্পনা করিনি। আমি কল্পনা করেছি। হ্যাঁ, এটা সত্য যে আপনি শুরু থেকে আমাকে যে পরিমাণ মেন্টাল সাপোর্ট দিয়েছেন, এটা আমি অনেক অনেক কৃতজ্ঞ। না, ভীষণ কৃতজ্ঞ। ওই জন্য না, যখন স্ক্রিপ্টটা পড়েছি আমি, চক্র যখন স্ক্রিপ্টটা প্রথম আমার কাছে আসে, ফার্স্ট ড্রাফট, তখনও ভিকি ভাই কিন্তু পুরো কারেকশন করে নাই। ফার্স্ট ড্রাফটে জেনির চরিত্র পড়ার পর, আমি তো জানি তুমি করছো, জানার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে এইটা অ্যাকচুয়ালি এই চরিত্রটার ট্রানজিশন আসলে সবচেয়ে বেশি, ফ্রম একদম পিওর ইনোসেন্ট টু একরকম একটা ইভিল শেডে যাওয়া। একদম এটা এরকম স্কোপ আসলে কোনো চরিত্রে সবসময় পাওয়া যায় না। অ্যান্ড এইটা পারফর্ম করা খুব ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। তার মধ্যে আবার অন্ধ থেকে আবার চোখে জ্যোতি ফিরে আসা। আমি তোমাকে টেক্সট করেছি, কিন্তু আমি এখন ক্যামেরার সামনে বলতে চাই, যেই সিকোয়েন্সটায় তোমার চোখের আলো ফিরে আসে এবং তুমি অন্ধ থেকে প্রথম পৃথিবী দেখতে পারো, ওই সিকোয়েন্সটা যতবারই দেখি এবং ওটা নিয়ে কথা বললো আমার গুজবাম্পস হয়। দ্যাট ইজ আ পারফরমেন্স, আসলে সেটা মনে রাখার মতো। আমি জানি তোমার পারফরমেন্স শুধু আমি না, দেশ জুড়ে সকল স্তরের মানুষেরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। আমি শুনেছি ইন্ডিয়া থেকেও একজন তোমাকে টেক্সট করেছে যে তোমার পারফরমেন্সগুলো অনেক পছন্দ করেছে। তুমি কি এটা নিয়ে কিছু বলতে চাও আজকে আমাদেরকে? এটা তো আপনাকে আমি একটু দেখালাম টেক্সটটা। সো আমি খুব এক্সাইটেড এবং খুবই নার্ভাস এখনো অবধি। আপনি আমাকে, আপনার মনে আছে কিনা যে প্রেস কনফারেন্সের দিন আপনি শুরুতেই বলছিলেন যে আমি মৌয়ের একটা লাইন কোট করি, আমার না খুব নার্ভাস লাগছে। সো ভিকি ভাইয়া সবসময় বলেছে এটা একটা চ্যালেঞ্জ, এবং ভিকি ভাইয়া বলেছিল যে এটা তার পক্ষ থেকে আমার এবারের ঈদের উপহার। সো ওইটা আমার কাছে আসলে আমার এখন পর্যন্ত আমার জীবনের একটা বেস্ট উপহার হচ্ছে চক্র 2।
কারণ আপনি এবং ভিকি ভাইয়া তো আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন শুরু থেকে, আপনি মানে অ্যাজ মাই কো আর্টিস্ট এবং বড় ভাই সবসময় খুবই পজিটিভ একটা ভাইব দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আর অ্যাজ এ ডিরেক্টর ভিকি ভাইয়া দুর্দান্ত মানুষ, তার অনেক আশা ছিল জেনি ক্যারেক্টারটাকে নিয়ে, এবং সে বলেছে যে আমি খুব আশাবাদী, এখন দেখি মানুষ কি বলে। সো আমি খুব টেনশনে ছিলাম, যেহেতু আমি একজন উপস্থাপকদেরকে তো স্ক্রিনে দেখতে মানুষের একটু অসুবিধা হয়, স্বাভাবিক, আমরা এক ধরনের কথা বলি। ওইটার বাইরে গিয়ে খুবই কঠিন একটা ক্যারেক্টার, একে তো অন্ধ, সেটাকে আবার খুব ন্যাচারালি অ্যাক্ট করা। সো সব মিলিয়ে আই এম সো হ্যাপি যে আলহামদুলিল্লাহ মানুষ এত ইউ ডিড সো ওয়েল। এর কোনো মানে আমি শিওর তুমি বিং তোমার আরেকটা প্রফেশন যেটা আছো তুমি এই মুহূর্তে হোস্ট হিসেবে, তুমি অনেক সাকসেসফুল মানুষের ইন্টারভিউজ নাও। অ্যান্ড আমি বলবো যে সবাই কিন্তু, আমি কিছু কথা কমন বলে যে আসলে হার্ডওয়ার্কের বা পরিশ্রমের উপরে কোনো কিছু নাই। তুমি চরিত্রটার পিছনে পরিশ্রম করেছো, তুমি ওই 15-20টা দিন আসলে অন্য কোনো কাজ করোনি, শুধু ওটার মধ্যেই ছিলে। শুটিং করো, শুটিং না করো, সো চেষ্টা করেছো, ফল তো আল্লাহ তাআলা দিবেই। সো মানে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। এবার কি আমি প্রশ্ন করতে পারবো? প্লিজ আমি আর ডিস্টার্ব করবো না। আমি প্রশ্ন করব, তার আগে আমার বড় ভাই এবং আমার কো আর্টিস্ট তৌসিফ মাহবুবের জন্য আমি ভোট চাই সবার কাছে। মেরিল প্রথম আলো পুরস্কার আসছে সামনে, এবং আমরা সবাই জানি যে আগামী 24শে এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার। সো তার আগে প্রিয় দর্শক, যারা তৌসিফ মাহবুবকে ভালোবাসেন, খোয়াব নামার জন্য অবশ্যই তাকে ভোট করবেন, কারণ তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। একসাথে 6টা সাপকে নিয়ে কবরে শুয়ে থাকা এবং জ্যান্ত সাপ, 4টেখানি কথা না, এবং তিনি যে পরিমাণ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। সো আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার। আই হোপ যে আপনারা আমাদের তৌসিফ মাহবুবের সঙ্গে থাকবেন। এবার প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আসলে মাই প্লেজার। তুমি যেটা করলে এই মুহূর্তে, দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ রেসপেক্ট অ্যান্ড লাভ। এটা আসলে আমি কিভাবে ফিরিয়ে দিব জানি না। ইউ ডিজার্ভ ইট ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, বাট যদি আবারও পেয়ে যাই তাহলে অবশ্যই মানে আই ওয়ান্ট টু থ্যাংক ইউ এগেইন। ও গ্রেট। এবং তখন আমরা পার্টি করব পুরো চক্র 2 টিম মিলে। এবার আমি জানতে চাই, চক্র 2 নিয়ে যে পরিমাণ লেখালেখি হচ্ছে এবং অসংখ্য রিভিউ, সেখানে আপনার সব বিভৎস ছবি আমরা দেখছি। বিভৎসই আমি বলবো। সো এই যে এত কিছু করতে হয়েছে, আপনি মানুষটা ভেতর থেকে নরম, কিন্তু স্ক্রিনে আমরা একটা ভয়ঙ্কর হুমায়ুনকে দেখেছি, ডাক্তার হুমায়ুন, কখনো মেমন। সো আপনার যদি আমি একটু মনের ভাবটা জানতে চাই যে কেমন লাগছে চক্র 2 রিলিজের পর, আপনার প্রথম ওয়েব সিরিজ। হুমায়ুন মেমনকে যদি ওখানে আসি, ওখান থেকে তৌসিফ মাহবুবের যদি একটা ডিফারেন্স বলি, আমি বিশ্বাস করি যে ভালো মানুষদের দেখলে নাকি মানুষের মুখে হাসি ফুটে, আলো ফুটে। এবং আমাকে অসংখ্য মানুষ, তুমিও বলেছো যে আপনাকে দেখলেও ভালো লাগে, শান্তি লাগে। হুমায়ুন আর মেমনের ক্ষেত্রে কি ঠিক উল্টাটা হওয়া দরকার, অনেক বেশি, যে দেখলেই যাতে গা শিউরে ওঠে। সো এইটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু আসলে যে আমি একটা সিল খাওয়া ভালো মানুষ কিভাবে একটা ভয়ানক শয়তানের ইবলিসে পরিণত হতে পারে, সেটা আসলে আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। এবং এটার জন্য আই হ্যাড টু ওয়ার্ক রিয়েলি হার্ড। ওই দিন প্রেস কনফারেন্সে জিলানি বলছিল যে ভাই, আমি কিন্তু নোটিস করছি আপনি একটা ডায়েরি মেনটেন করতেন ফর ইউর কন্টেন্ট। এটা আসলে সবসময় করতে হয় না, আমার এটা এই ক্ষেত্রে করতে হয়েছে। বিকজ আপনি একা থাকতেন খুব, আমি খেয়াল করেছি যে আপনি আপনার চেয়ারটাতে বসে থাকতেন একটা ভাবের মধ্যে, অলওয়েজ এরকম কপালে হাতটা দিয়ে ভাবছেন কি যেন। হ্যাঁ, আসলে চেষ্টা করেছি ক্যারেক্টারের মধ্যে থাকার, বিকজ যেটা আমরা এমনি চক্রতে দেখতে পাই, হুমায়ুন আসলে একলাই সব কিছু করছে, এত কলকাঠি ও একলা নাড়ছে। সো একরকমভাবে যদি বলি, হুমায়ুনের অ্যানিকে, জেনিকে, মেঘলাকে বা সবাইকে কন্ট্রোল করার, যে জিবরানকে, সবাইকে আসলে সবাইকে তো হুমায়ুন, সবাই তো পাপেট, তার একটা তো পোস্টার হয়েছে এরকম। ওই জায়গাটা স্ক্রিনে যেরকম যে আসলে সে কন্ট্রোল করছে, এটা একটা অনেস্ট আমি স্বীকার আজকে করবো, যে একটা বিষয়টা স্বীকার করবো। তুমি যে বলছিলে যে আমি তোমাকে হেল্প করেছি বা সবাইকে হেল্প করেছি, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। আমি চেষ্টা করেছি যে প্রোডাকশনটা ভালো হওয়ার জন্য যা করা দরকার, হুমায়ুন তো অ্যাকচুয়ালি ওই প্রোডাকশনটা ধরে রেখেছিল যে সব সময়। ওইটা আমি অফ স্ক্রিনও চেয়েছি যে এভাবে আমি থাকি। আমি একা থাকলেও আমি চেষ্টা করছি তোমাদের সিকোয়েন্সের সময়। হ্যাঁ, আমি এবং মেঘলা আমরা বারবার এটা ইয়াতেও বলেছি আমাদের প্রেস কনফারেন্সে, যে আপনার শুটিং শেষ, আপনি যাচ্ছেন না, বিকজ আমি আর মেঘলা শর্ট দিব, আপনি অপেক্ষা করছেন, আমাদেরকে সিনটা বলছেন, ব্রিফ করছেন যে এটা করলে তোমাদের সিনটা আরো ভালো হবে। ওইটা একরকমের হুমায়ুনের
মানে হুমায়ুন যেহেতু সব কিছু অবজার্ভ করে, আমার কাছে মনে হয়েছে তসলিম হাবিবেরও সবসময় এই প্রোডাকশন অনেক অবজারভেন্ট থাকতে হবে। সেটা করতে গিয়ে আমাদের একটা সুন্দর ফ্যামিলি তৈরি হয়ে গেছে চক্র। সো অ্যান্ড এরকম আসলে খুব কম হয় যে একটা প্রজেক্ট করতে গিয়ে সবাই এত এত ক্লোজ হয়ে যাওয়া এবং একটা ফ্যামিলির মতন। আই ফিল সো গুড। আমি একটা মজা করে কালকে আপনার একটা পোস্ট শেয়ার করেছি, সেখানে লিখেছি যে ইবলিশ শয়তান তসলিম মাহবুব, আর তার নিচে লিখেছি যে এদেরও গুরু সে হচ্ছে ভিকি জাহেদ। রাইট রাইট রাইট, একটা মিম যে ওই যে শয়তান কিভাবে মানুষকে নাড়ে আর কি। হ্যাঁ একদম একদম, সেই সব শয়তানের যে গুরু ভিকি জাহেদ, তাকে নিয়ে কি বলবেন? তিনি যা করলেন আর করতে পারেন। হ্যাঁ, একটু ডিটেইলে বলি আসলে। সি মানে তুমি একজন এখন একজন মানে না না, তুমি শুধু পার্ট না, তুমি একজন এখন পরীক্ষিত অভিনেত্রী। সো তুমি একদমই সো আমি তো বললাম একদমই। সো আমার কাছে মনে হয় জেনি, হুমায়ুন, অ্যানি, প্রত্যেকটা চরিত্র কেউই জীবন পেতাম না যদি ভিকি জাহেদ আজকে না থাকতো, ভিকি জাহেদ যদি চক্রটাকে এভাবে না লিখতো। আমার বিশ্বাস মানে আজকে আমাদের এই বসে আড্ডা থেকে শুরু করে আজকে আমি চক্র নিয়ে কথা বলতে পারতেছি, আর চক্র ঘটেছে এইটার জন্মদাতা আসলে ভিকি জাহেদ। অ্যান্ড হি ইজ সো ট্যালেন্টেড, সো ট্যালেন্টেড। অ্যান্ড এরকম একজন ডিরেক্টর বাংলাদেশে আছেন, ওনাদের কাজ আমরা করতে পারছি, এটা আই থিঙ্ক আমাদের জন্য একটা ব্লেসিং কমপ্লিটলি। সো ভিকি ভাই মানে বেস্ট অফ লাক ফর সিজন 3 অ্যান্ড পুলসিরাত। সো যদি পুলসিরাত হয় ঈদে, যদি যতটুকু শুনেছি আসবে, আমরাও শুনেছি এমনটা যে আসতে চলেছে কোরবানি। হ্যাঁ, সো অনেক ওনার ফার্স্ট ফিল্ম এতে আসতে যাচ্ছে। আই ক্যানট ওয়েট, এটা কবে আমরা হলে বসে দেখবো। একদম। ভিকি ভাইয়ের প্রসঙ্গে আরও কিছুক্ষণ থাকতে চাই। আমরা যেমনটা সেটে দেখি, আমরা এটা নিয়ে মজাও করেছি, তিনি আসলে শুটিং শেষ প্যাকআপ বলার সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যান ভূতের মতো, এবং কি সব বিভৎস সিন আমরা করতে থাকি। এবং আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করতে চাই, সেখানে ভিকি ভাইয়া যে সিন যখন তিনি দেখতে থাকেন মনিটরে, মানে মনে হয় যে খুলে চলে আসবে একদম, সে কিন্তু ওন করে ক্যারেক্টারটা একদম। এবং আমার কাছে মনে হয় যে এই আমি আজকে একজনকে বলছিলাম যে একটা সিন আছে যেখানে আমি কুকুর কেটে ভিতর থেকে কিডনি, লিভার এইসব বের করছি আর কি। ওটা তো আসলে রিয়েল কুকুরের না, ওটা সিজি করা, FYI। সো ওখান থেকে আসলে ওগুলো আসলে ওদিনই কোনো পশুর দোকান থেকে আসলে নিয়ে আসে। ভয়ানক গন্ধ ছিল। এবং ওখানে ওই পয়েন্টে আসতেছি, কেউ টিকতে পারছিল না রুমের মধ্যে। এরকমই একটা বড় রুমের মধ্যে সেট ছিল, এবং সারাক্ষণ কিন্তু লোকজন গিজ করে শুটিং সেটে, এই সরো শুটিং শর্টে যাবে, এই কোয়াইট এগুলো বলে যেতে হয়। আমার এই শর্টে যখন আমাকে এসে বললো ইয়েরা ভাইয়া শর্ট রেডি, মনির এসে বললো সোহাগ ভাই সব আমরা অনেক টেনশন সেটে ঢুকলাম, সব নীরব এবং কেউ ওই জায়গায় নাই। খুব স্বাভাবিক। হ্যাঁ, কারণ এত বিচ্ছিরি একটা গন্ধ আসতেছিল। ওরা ওই সকালবেলা ওই যে মানে কোরবানির কোনো একটা পশু থেকে এনে ওই জিনিসগুলো ওভাবে ফেলে রাখছে সারাদিন, ওটা পচে খুব খারাপ অবস্থা হয়েছে। ওইটার মধ্যে সোহাগ ভাই ব্লাড মাখালো ওনার মতো করে। হ্যাঁ, আমি তো খালি দেখতে পাই সোহাগ ভাই পুরো শুটিং আপনাকে ব্লাড দিতে হবে, ব্লাড নিয়ে এভাবে মারো। সো ওই সিনটা করার সময় সবাই, বিদ্রোহী দীপন ভাই আমাদের ডিওপি, উনি শট নিচ্ছে মনিটরের ক্যামেরায় বসে এমনি হ্যাঁ, শুধুমাত্র ভিকি জাহেদ পাশেই বসে মনিটরে একদম মানে মগ্ন হয়ে দেখছে। আমি তো মগ্ন হয়ে অভিনয় করার চেষ্টা করেছি, কিন্তু শট কাট হওয়ার পর ওই দুর্গন্ধ আমি আসলে আর থাকতে পারি নাই। কিন্তু ভিকি জাহেদ তখনও মানে হ্যাঁ দেখি প্লেব্যাক দেখি, মানে আমার খুব ইচ্ছে, আমি তো এই কথা বলে যাচ্ছি যে আপনাদের সাপোর্ট দরকার। ভিকি ভাইয়াকে আমি কিছু খাওয়াতে চাই, কারণ সে আমাদেরকে যা খাওয়া। এবং দর্শক, আমি কিন্তু মানে আমি না, আমার পরিবার যেটা আসলে অ্যানি জেনির পরিবার, সেই পরিবারটা, আমার ভাই সিরাজ, আমার ভাবি এবং আমার বাবা মা, আমরা সবাই মিলে আমরা কিন্তু মানে অলমোস্ট কাঁচাই বলা চলে, মানে কাঁচা। হ্যাঁ, আমি তো তোমাদেরকে এখন স্বীকার করব, হ্যাঁ ওটা 2 দিনের পুরনো ছিল। ওটা যে কি গন্ধ, মানে ডাক্তার হুমায়ুন কাটছেন, তিনি কিন্তু গন্ধে তার কষ্ট হচ্ছে, বাট সে খুব একটা এক্সপ্রেশন নিয়ে কাটছে। বাট আমরা যারা খেয়েছি ওইটা, আমি এটা ভিকি ভাইকে খাওয়াতে চাই। কারণ সে, আর আমি ভাবছি যে সিজন 3-তে তিনি আরো কতটা ভয়ঙ্কর জিনিসপত্র নিয়ে আসবেন। আমি কিছু স্পয়লার পেয়েছি কি হতে পারে, কি থাকতে পারে, এখানে সেটা বলা যাবে না, সেটা আমরা চাই না বলতে। একদম। সো আমাদের কারো গল্পই তো শেষ হয়নি এখনো।
পরিবারের কেউই এখনো মারা যায়নি না। বা কি হবে আসলে সিজন 3-তে সেটাও আমরা এটা জানি না। আসলে কিছুটা আন্দাজে আমি পেয়েছি। ভিকি ভাই তো সবকিছু ডিসক্লোজ করে না, যেমন লাস্ট এপিসোড উনি কাউকে স্ক্রিপ্ট আগে দেন। আমরা জানতামই না যে আমাদের পরিণতি কি হবে। ইভেন তো আমি যে এই যে ডেভিলের এই ভয়ঙ্কর একটা রূপ হব এটাও কিন্তু আমি জানতাম না। আচ্ছা, আগের দিকে আমাকে বলা হয়নি, আমি একটা ইয়াতে যাচ্ছি যে হ্যাঁ এরকম দেখবো, এটা হবে এটা হবে, বাট লাস্ট এপিসোড তো আমরা কেউই জানি না যে কি হবে। True, সেটা শুটিং এর শেষ দিন দেওয়া হয়েছে। না, এটা বিকজ আই থিঙ্ক ভিকি ভাই উনি এটা করে আগেও রেজাল্ট ভালো পেয়েছে, যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কিছু যেই শখগুলার মানে যেই টুইস্ট ওনার স্ক্রিপ্টে বা গল্পে থাকে সেই টুইস্ট উনি অ্যাক্টরদেরকে রিয়েল লাইফে দিলে অ্যাক্টররা মেবি আরো বেটার পারফর্ম করতে পারে। এই জন্য উনি টুইস্ট লুকিয়ে রাখে। যখন চক্র এক হলো আমার খুব করে মনে আছে আপনার এবং ফারিনের ইন্টারভিউ আমি করেছিলাম, রাইট, তখন আপনারা অনেক কিছু শেয়ার করেছিলেন, ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা, এবং এই চক্র 2-তে গিয়েও কিন্তু আমাদের সবার জীবনে খুঁটিনাটি অনেক কিছু ঘটেছে। যেমন তোমার ঘটলো, তুমি যেদিন প্রথম লক বলো, হলাম তুমি বলো। আমি যেদিন প্রথম লক হলাম এবং সেদিন জাস্ট ভিকি ভাইয়ের সাথে আমি গ্যালিটোসের মিটিংটা শেষ করে বের হয়েছি বোধহয় 3 থেকে 4 মিনিট, সঙ্গে সঙ্গে আমি বাইকারকে বললাম যে আপনি বাইকটা থামান, আমার বমি পাচ্ছে। অ্যান্ড আমি হাতিঝিলে বসে বমি কাকে বলে সারা রাত প্রায় 18 বারের মতো, এবং সকালবেলা আমার শুটিং ক্যান্সেল করতে হলো, আমাকে ইমার্জেন্সিতে যেতে হলো স্কোয়ারের, এবং আপনি আমাকে কংগ্রাচুলেট করলেন যে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। এবার আমার নতুন গাড়ি 2 বার লেগেছে, প্রথম 2 বার চক্র 2 এর শুটে। মেঘলাটা বলো তোমার সঙ্গে ইন্টারভিউর পর মাই মেঘলা, মাই লাভ। অ্যান্ড মেঘলা আমার সাথে ইন্টারভিউ দিয়ে যাবার সময় তার অ্যাক্সিডেন্টে ডান চোখে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তার চোখ এখন পুরোটা ব্যান্ডেজ করা, মানে আমি অন্ধ ছিলাম জেনি, মেঘলার এক চোখ খুব বাজে অবস্থা, আল্লাহ মাফ করুক। ওর অবস্থা হয়েছে সিরাজ না সরি আরে আমাদের শাহেদ আলী সুজন ভাই যে সুজন চরিত্রটা, ভাই, আমি নিজে এখন এই মুহূর্তে ভুলে গেলাম, আমি মানে ফারিনের ভাই, ফারিনের ভাই, ও তার ক্যারেক্টারের মতন যে তার এক চোখ আসলে আমি উপরে ফেলেছি। ওই সিনটাও কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, হ্যাঁ, ঢুকে একদম চোখটা বের করে নিয়ে আসা। বাই দ্য ওয়ে, আপনার ফ্যানদের গল্প একটু জানতে চাইবো। এই যে সারাক্ষণ লেখালেখি হচ্ছে এবং আপনার রক্তাক্ত ছবি আমরা দেখতে পাচ্ছি, মানে রক্তাক্ত বলতে আপনি রক্তাক্ত হচ্ছেন তা না, আপনি রক্তাক্ত করছেন। সো এত মানে ফিডব্যাক, এই ব্যাপারটাতে মানে কেমন লাগছে? ফ্যানরা কি বলছে? তারা নিশ্চয়ই চায় যে তৌসিফ মাহবুব সিনেমায় আসুক। হ্যাঁ, তারা চায়, আমিও চাই, এটা অস্বীকার করার কিছু নেই। অ্যান্ড তুমি একটা কথা আমাকে শুরুতেই বললে, বৃহস্পতি তুঙ্গে আছে, এই কথাটা তুমি আমাকে ব্যাচেলার পয়েন্টের যখন নিয়ে হলো তখন আসলাম, তখনও কথাটা বলেছো। আমার কাছে মনে হচ্ছে আমি বারংবার বলতে চাই। আর ও থ্যাংক ইউ, আমিও চাই তুমি যাতে বারবার বলতে পারো, ওই জিনিসটা আমি ক্রিয়েট করতে চাই। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি কোনো কিছুকে ছোট করে কিছু বলছি না। আমি 13 বছর নাটক করছি এবং নাটকের কারণে আজকে মানুষ আমাকে চেনে, আমাকে ভালোবাসে, আমার এতগুলো ফ্যান আছে। বিশ্বাস করবেন, আমার কয়েকটা ফ্যান আছে যারা আমাকে পাগলের মতো ভালোবাসে, আসলে তোমারও আছে, তুমিও বোঝো, জানো। সো ওরা, আমি দেখছিলাম যে ওরা আসলে যে আমাকে নিয়ে আলাদা করে ভাববে বা আলাদা করে অন্য ফ্যানদের সঙ্গে দুষ্টামি লড়াই করবে, সেটা করার জন্য ওদেরকে আমি আসলে এলিমেন্ট তো দিতে হবে যে আসলে আমি এই কারণে বাকিদের চেয়ে আলাদা। সো এই আলাদা করার বিষয়টা যখন প্রথম ভাবি তখনই মাথায় আসে ওটিটি, অ্যান্ড ওটিটি নিয়ে ফোকাস করা, যে আসলে ওটিটি ভালো কিছু করব। এই ঈদে যতগুলো কন্টেন্ট রিলিজ হয়েছে, কোনগুলো বলবো না, তার মধ্যে 2টার অফার আমার কাছে এসেছিল। সো করলে হয়তো এবার ঈদে আমার 3টে ওটিটি রিলিজ হয়ে যেত একসঙ্গে, কিন্তু সামহাও আমি চুজ করেছি যে না, আমি আসলে নাটকের ক্ষেত্রে নাটক করতে হবে, দেখে অনেক নাটক করেছি, আছে না যে এই যে 10 নাটক আসতে হবে, ওই চ্যানেলের কাজটা করতে হবে, করতে হবে। আমি নিজের জন্য খুব কম করেছি আসলে আমি এই প্রথম একটু নিজের জন্য করার চেষ্টা করছি এবং চমৎকার সাপোর্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে। ভেরি গুড ডিসিশন। বাট আমি আরেকটু বলতে চাই, মাঝখানে একটা গান দেখেছি আমি, সেটা ইমরান এবং কনাপুর, আপনি এবং একসাথে তানজিন তিশা আপনারা পারফর্ম করেছেন, মাথা নষ্ট। এবং তারপর লাক্স চ্যানেলের সুপারস্টারের ওই দিনে আমরা দেখলাম যে আপনারা পারফর্ম করলেন। সো এই যে নাচে গানে ভরপুর, অ্যাকশন, খুন, প্রেম, সবকিছু তো মিলেমিশে একাকার। সো এখন এটা দর্শক ডিমান্ড, আমাদের ডিমান্ড যে তৌসিফ মাহবুবকে আমরা বড় পর্দায় দেখতে চাই। সো আপনার কি মনে হচ্ছে যে আপনি কতটুকু প্রিপেয়ার রাইট নাও? অলমোস্ট দেয়ার, 70%। এই কারণে বললাম যে এখন এই 30% প্রিপারেশনটা আসবে, মানে এখন এই প্রোগ্রাম করে নিচে নামার পর আমাকে যদি একজন বড় সিনেমার ডিরেক্টর ফোন দিয়ে বলে এই কোরবানি দিয়ে আপনাকে নিয়ে কাজ করতে চাই, আমি খুব রেসপেক্টফুলি এখন মানা করবো,
বিকজ ওই 30% এখন আমার কমপ্লিট হয়নি। ওই 30%টা আসলে আমি বলে দিলে অনেক গুমট ফাঁস হয়ে যাবে। মানে জিনিসটা হচ্ছে যে আমার যে প্রস্তুতি, যে সিক্রেট যে জিনিসটা, ওইটা আসলে আমি চেষ্টা করে যাচ্ছি যে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। সো একটা যদি আমি বলি, আমাকে মানুষ আগে ফ্রিতে দেখতো, এখন মানুষ আমাকে টাকাতে দেখে অভ্যস্ত হয়েছে। অ্যান্ড এটা প্রমাণ পেয়েছি আমরা চক্রতে যে ইটস মানে বিজনেস হয়েছে, ব্যবসা সফল একটা ওটিটি হয়েছে আর কি। অ্যান্ড আমাদের সাকসেস পার্টিও হতে যাচ্ছে না অল। সো ইট ইজ আ ভেরি বিগ থিং ফর মি যে ফার্স্ট ওয়েব সিরিজ অ্যান্ড সেটাও ব্যবসা সফল। এটা আমাকে আসলে এখন ভাবাচ্ছে যে আসলে তাহলে ফিল্মও তো, মানে এখন অনেকেই বলে ফিল্ম হচ্ছে কিন্তু ব্যবসা হচ্ছে না। আমার কাছে মনে হয় শিল্প তখনই বাঁচবে যখন শিল্প ব্যবসা যারা করছে, মানে আমাদের প্রডিউসার যারা, তারা যখন বাঁচবে। তারা না বাঁচলে কয়টা লস আসলে তারা। আমাকে চেন্নাই থেকে ওই লাক্সের প্রোগ্রামের দিন ইবনে হাসান খান ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিলেন। উনি আমাকে আলাদা করে থ্যাঙ্কস দিয়ে বললেন, তৌসিফ আমি প্রথম ওটিটি থেকে বিজনেস করতে পারলাম। ও মাই গড! এটা শুনে আমার মনে যে শান্তি লেগেছে যে তার মানে এতদিন উনি পুরোটা লসে রান করছিলেন। একটা প্ল্যাটফর্ম, একটা সংস্থা, একটা অর্গানাইজেশন রান করা হিউজ কস্টিং। সো ইট ইজ আ ভেরি বিগ থিং ফর মি। আই হোপ চক্র সিজন 3 যদি আসে সেটাও ব্যবসা সফল হবে ইনশাআল্লাহ। অ্যান্ড ওখান থেকে 1 by 1 আসলে আমি ডিসিশন নিব কি কখন আসলে ফিল্মটা রাজি হওয়া উচিত। দ্যাটস গ্রেট। আমার বিশ্বাস যে সেখানে আপনি দুর্দান্ত পারফর্ম করবেন এবং আপনার ভক্ত যারা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত যে আশাটা, সেই আশাটা পূর্ণ হবে, সেই সাথে আরও মানুষ আপনাকে ভালোবাসবে। এবার একটু অন্য বিষয় যেতে চাই। চক্রচু করতে গিয়ে আপনিও কিন্তু অনেক রকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, সেটা হয়তো হতে পারে হ্যালুসিনেশন কিংবা হয়তো সত্য ঘটনা। এমন দু একটা ঘটনা যদি আজকে আমি জানতে চাই। আমি কি ওটাই বলবো? আচ্ছা, সো একটা সিকোয়েন্স আছে যেখানে হুমায়ুন এবং তার প্রেগনেন্ট ওয়াইফ রুমের মধ্যে বসে আছে অ্যান্ড সিচুয়েশনটা এরকম ছিল যে আসলে ওরা পালিয়ে বেড়াচ্ছে একটা জায়গা থেকে, রাইট? সো ওরা একটা ভয়ানক শক্তি থেকে পালাচ্ছে কোনো একটা কারণে, এবং ওটা প্রায় আই থিঙ্ক এপিসোড 4 বা 5 এরকমই 4 বা 5 হবে। স্ক্রিপ্টও ওটা তখন মানে অলমোস্ট মিডল বা 60% জায়গাতে। তো আমার মনে আছে আমি ওদিন দুপুর থেকে স্ক্রিপ্ট পড়ছি, আর আমার স্ক্রিপ্ট পড়ার স্টাইলটা হচ্ছে প্রিন্ট করে হাতে নিয়ে ফাইলে নিয়ে যাতে বইয়ের মতো দাগিয়ে যাতে পড়া যায়। তোমারও এরকম আমি জানি। সো ওইটা যখন পড়ছি, তো পড়তে পড়তে প্রায় একটু ব্রেক দিয়ে পড়তাম, 1 ঘন্টা পড়তাম, আবার একটু অন্য কিছু করতাম, কফি খেতাম, ফ্যামিলির সঙ্গে কথা বলতাম। সো ওই স্ক্রিপ্ট রিডিং টাইম করতে করতে আমার ওইটা রাত 2টা, আর এটা আবার আই থিঙ্ক প্রায় 3টেই বেজে গেছিলো এরকম। তখন ওই চ্যাপ্টারটা আমি আসি। সো হতেই পারে তার আগের জিনিসগুলো পড়তে গেলেও তো আসলে মানে যেগুলো আমরা স্ক্রিনে দেখেছি ওটা পড়ার সময় কিন্তু তোমার একই রকম ফিলিং হয়েছিল। ঠিক যেখানে লেখা যে দরজায় কেউ নক করবে, ওই লাইনটা যখন আমি পড়লাম ঠিক তখনই রাত 3টার সময় আমার মেইন গেটে কেউ বেল দিল। ও মাই গড! এখন হতেই পারে কেউ বিপদে পড়ে বেল দিয়েছে। মানে দারোয়ান যদি হয়, দারোয়ান আসলে ইন্টারকম করবে অ্যাপার্টমেন্ট বাড়ি। সো 3টার সময় বেল কারা দিবে? যারা আসলে বিল্ডিংয়ের মধ্যে অ্যাক্সেস আছে। রাত 3টায় তো বিল্ডিংয়ে কারো জেগে থাকার কথা না। আমি অনেক রাত জেগে থাকি, আমি জানি আমার বিল্ডিংয়ে আসলে কেউ এত রাত জাগে না। সো আমার কাছে আরেকটা বেল শুনতাম তাহলে আমি এগিয়ে যেতাম গেট পর্যন্ত। আমি ধরে নিলাম যেটা এটা হতে পারে হ্যালুসিনেশন, আমি ধরে নিলাম যেটা রিয়েল হলো, এটা আসলে আমার বাকিটা জানার দরকার নেই। আর এনাফ একদিন স্ক্রিপ্ট পড়ার জন্য। আজকে চক্র পড়বো না, চক্র নিয়ে অনেক ঘটনা ঘটে এবং ঘটেছে, আমি বেটার চুপচাপ বেডরুমে চলে যাই। তারপরও মাশাআল্লাহ এখন পর্যন্ত আমাদের এরকম বড় কিছু হয়নি। এটা বলতে হয় না, এটা বলতে হয় না, আল্লাহ মাফ করে দাও যেন কিছু না হয়। এমনি ভয় পাচ্ছি কারণ আমরা অনেক কিছু দেখেছি। এবং একটা ভয়ঙ্কর আবহ তো তৈরি হয় পুরো সিজনটা শেষ করতে গেলে, কারণ 8 পর্ব লম্বা সময় নিয়ে দেখার একটা ব্যাপার আছে। আপনি কবে দেখেছেন আমাকে এটা বলেন, কারণ আপনি শুটিং নিয়ে খুব ব্যস্ত ছিলেন এবং অসুস্থ ছিলেন। আমি বেসিক্যালি আমার 26শে মার্চ যেদিন রিলিজ হয়, দুপুর 12টা না 1টার সময় রিলিজ হয়, আমি তখনও মানে ঠিকঠাক মতন কথা বলতে পারছি না, কাউকে কারো ফোন দিলে ফোন ধরতে পারছি না, এরকম একটা অবস্থা। বিকজ আমি টানা 30 রোজা শুটিং করে রোজা রেখে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিল। সো যখন রিলিজ হলো তখন আমার খুব আফসোস লাগছিল।
বিকজ ট্রেইলার রিলিজটা আমরা অনেক ধুমধাম করে করেছি অ্যান্ড খুব পজিটিভ রেসপন্স। আমাদের প্রথম পোস্টার রিলিজটাও খুব ধুমধাম হয়েছে অ্যান্ড ইট ওয়েন্ট, মানে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। সিরিজ রিলিজ হয়ে গেল, আমি অসুস্থ হয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে কেন যেন চক্রর এনার্জির সঙ্গে আমার নিজের এনার্জি আমি খুব ম্যাচ করে নিয়েছিলাম আর কি একভাবে। সো আমি তখন খুবই ভেঙে পড়লাম আর কি, যে মনে হচ্ছিল যে যদি না হিট হয়, আমার মতন যদি অসুস্থ হয়ে পড়ে সিরিজটা, কিরকম একটা ভয় লাগছিল। কিন্তু তারপর সন্ধ্যার সময় আমি খুব ঘুমিয়ে কাটাচ্ছিলাম আর কি, আসলে টায়ার্ড ছিলাম তো বেশি। সন্ধ্যার সময় যখন ঘুমিয়ে উঠলাম, তার মনে হলো যে আমি যত অসুস্থই যাই হই, আমার এখন একটু অ্যাক্টিভ হয়ে আমার একটু এটাকে প্রচার করতে হবে, আর প্রচারই প্রসার। তারপর একটু একটু করে আবার নিজের পেজ থেকে আমি নিজে একটু প্রমোশন করার শুরু করলাম। আর দেখলাম যে যারা মানে ইটস লং সিরিজ, 5 ঘন্টা, সো 5 ঘন্টা দেখতেও আসলে মানুষের একবারে কোনো দিনও সম্ভব না। 2 দিন বেসিক লাগবেই মানুষের অরিজিনাল ফিডব্যাক আসতে। তো থ্যাংক গড ওই টাইমটা পেলাম, বিকজ 1-2 দিন পর থেকে কিন্তু আসলে আমাদের এবং প্রথম দিন কিন্তু আমাদের একটু, আমি আপনাকে ভাই নক করছি, ভাইয়া মন খারাপ লাগছে, কিছু বলছে না কেউ, কি হবে। পরে দেখি যে এত রিভিউ, ভাইয়া আমি প্রতিদিন এখন হিসেব করে করে রিভিউ শেয়ার করছি, কারণ এত বেশি রিভিউ সব তো শেয়ার করা সম্ভব না, এবং থামছে না, যত যাচ্ছে তত বেশি। যদি একরকমভাবে বলি, ফার্স্ট উইকেন্ডে যেই পরিমাণ মানুষ দেখেছে, তার চেয়ে বেশি মানুষ সেকেন্ড উইকেন্ডে দেখেছে। এক্স্যাক্টলি। এবং এটার ডাটা আমি মানে কালেক্ট করে বলতেছি তোমাকে। সো থার্ড উইকেন্ড সামনে আসতে যাচ্ছে, আশা করি থার্ড উইকেন্ডে চক্র আরও বেশি মানুষ দেখবে। একদমই তাই, কারণ অনেকেই যেহেতু কাজের ব্যস্ততা, লম্বা সময় নিয়ে দেখতে হচ্ছে, তো আমাকে অনেকে টেক্সট পাঠিয়েছে যে আমরা দেখা শুরু করব বা দেখা শেষ করেছি, ইভেন তো গতকালকে শেষ করেছে, এমনও মানুষজন আছেন। সো এটার একটা মানে হিউজ ফিডব্যাক, এবং উই হোপ যে আমাদের এই কাজটা দুর্দান্ত হয়েছে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং সিজন 3 যদি আমরা সুন্দরভাবে শুট করতে পারি, আই হোপ যে সেটাও খুব ভালো হবে ইনশাআল্লাহ। আরেকটি কাজ নিয়ে আমি একজন বড় ভাইয়ের সাথে লাঞ্চ করতে গেলাম, আমার খুবই কাছের তানজিকা আপুর তিনি বন্ধু, তানিম ভাইয়া আমি নাম বলি। সো তানিম ভাইয়ের সাথে লাঞ্চ করতে গেলাম, অনেকদিন পর দেখা আমাদের। তানিম ভাইয়া বললেন যে মৌ, আমি লিলিত দেখেছি, তৌসিফ তো খুব ভালো অ্যাক্টিং করে। এবং তানজিকা আপুকে উনি আমার সামনেই ফোন করে বললেন যে তানজিকা, তোমার লিলিত খুব ভালো হয়েছে। এখন তো আমি লিলিত প্রসঙ্গে যাবো, আমাদের যে শোয়ের প্রডিউসার সাগর ভাই, তিনিও কিন্তু লিলিত দেখে মানে খুবই প্রশংসা করেছেন। হ্যাঁ, মানে আমি একটা টেক্সট পেয়েছি এরকম, বুকে আয় ভাই। সো একটা পারফর্মারের এর চেয়ে বেশি কী লাগে যখন তার পিয়ার্সরা তাকে বলতেছে যে তোর পারফরমেন্স এত ভালো, তোমার পারফরমেন্স এত ভালো, তোমাকে জড়ায় ধরতে ইচ্ছা করতেছে। সো হ্যাঁ, লিলিত নিয়ে যদি আমি একটু বলি, লিলিত খুব সুন্দর একটা গল্প, এবং লিলিকে ঘিরেই, তানজিকা আপুকে ঘিরে আর শি পারফর্মড সো ওয়েল। আবারও আমরা অভিনেতারা যাই করতে পারি শুধুমাত্র করতে পারি ডিরেক্টররা ওটা ভেবেছে দেখে, বা ওইটা তারা বাস্তবায়ন করতে পারেছে দেখে। সো ফুল ক্রেডিট গোজ টু আশিক ভাই। অ্যান্ড কেমন যেন একটা প্র্যাকটিস হয়ে গেছে, ঈদ আসলে আশিক ভাইয়ের কাজ আসবে, আশিক ভাইয়ের কাজ আসা মানে হচ্ছে নাটকের একটা সেরা কিছু একটা ঘটবে। এবং আমিও কয়েকটা ঈদে ওনার কাজের অংশ হতে পেরেছি, এটা আমার জন্য একটা অনেক বড় সৌভাগ্য। আর লিলিতের বোধহয় একটা স্বর্গ নিয়ে একটা প্রশ্ন আসবে, এখন তুমি করবে, আপনি কিন্তু উত্তরটা দিয়ে ফেলতে পারেন। আচ্ছা, সো স্বর্গ মানে স্বর্গ বলতে আমরা কি বুঝি? হেভেন। আমরা হেভেন একটা জায়গাকে মনে করি না, যে হেভেন একটা জায়গা যেখানে অনেক ফুল গাছ থাকবে, নদী থাকবে, সবকিছু আর নিচে, এবং কোরআন শরীফই বলা আছে যার নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে। সো এটা তো আছেই, কিন্তু পৃথিবীতেও কিন্তু স্বর্গ আছে। সেটা কি তুমি জানো? সেটা হচ্ছে মানুষ। এই স্বর্গ মানুষের মধ্যেই আছে, খুঁজে নিতে হবে। তোমার যদি মনে হয় আজকে তৌসিফ ভাই আমার জন্য খুব পজিটিভ এনার্জি, তাহলে তৌসিফ ভাই তোমার জন্য একটা স্বর্গ হতে পারে। এইভাবে করে চাইলে আমরা প্রতিদিন আমাদের চারপাশটা স্বর্গে পরিণত করতে পারি। এটা একরকমভাবে লিলিতের একটা ছোট্ট মেসেজ, বিকজ লিলিত অ্যাকচুয়ালি বলা হয় তাকে মাদার অফ ডিমন্স। সো মাদার অফ ডিমন অ্যাকচুয়ালি স্বর্গ ছেড়ে চলে আসছিল, এবং সে তার নিজের স্বর্গ সে নিজে তৈরি করেছিল। এটা একটা মিথোলজিক্যাল জায়গা আর কি। সো এত সুন্দর একটা ফিলোসফি, এত সিম্পলভাবে একটা গল্প দিয়ে বলা, এটা বলতে এবং লিখতেও অনেক মেধা প্রয়োজন। সো শাকওয়াত হোসেন ভাই এবং আশিক ভাই এবং ফুল টিম, including all the artists, did so well.
গ্রেট। আচ্ছা, আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে। প্লিজ। সেই প্রশ্ন আমার পার্সোনাল জীবন নিয়ে না, আচ্ছা। এই যে প্রফেশন নিয়ে। জি। আমি গত বছর একটা শো, মানে রিয়ালিটি শো এর গ্র্যান্ড ফিনালে করেছি চঞ্চল ভাইয়ার আমি, সেরা রাধুনির গ্র্যান্ড ফিনালে, এবং খুবই মজা করেছি এবং চঞ্চল ভাই শোটা করেও খুব হ্যাপি। ওকে। ধরুন আমি যদি কখন আপনাকে অফার দিই যে ভাই আপনি কি আমার সাথে একটা শো হোস্ট করবেন, আপনি কি কখনো রাজি হবেন? অবশ্যই, কেন না। আমি কিন্তু অন ক্যামেরা এটা প্রশ্ন করে রাখলাম। আমি প্রমাণ ক্লিপটুকু সহ কেটে আপনাকে পাঠাবো যে প্রমাণ ভাইয়া। সহ দিয়ে রাখলাম, যদি আমি ওই সময় ফ্রি থাকি এবং যদি ওটা আমার মানে আমার সময়ের মধ্যে করা সম্ভব হয়, আমি অবশ্যই করবো। আই লাভ টু। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি জানি যে আপনি একটা সময় শো হোস্ট করতেন এবং আমার খুব খুব পছন্দের বড় বোন এবং আপু মারিয়া নূর এবং আপনি একসাথে উপস্থাপনা করতেন। যদি কখনো সম্ভব হতো আমি তাহলে ওরকম একটা শো আপনার সাথে হোস্ট করতে চাই। মারিয়া আপুকে নিয়ে মানে তোমার সঙ্গে আমার অফ স্ক্রিন অনেক গল্প হয়েছে। আজকে একটু অন স্ক্রিনে একটা কথা যদি আমি মারিয়া আপুর জন্য বলি, আই রিয়েলি মিস হার অ্যান্ড শি ওয়াজ অ্যাকচুয়ালি মানে হোস্টিংয়ের একটা চেঞ্জ আসলে আমার কাছে মনে হয় উনি ওই সময় এনেছিল। ওই সময় আসলে একটা সময় ছিল যখন আসলে খুব ভালো ভালো হোস্ট আমরা আসলে দেখতাম, এবং আমি এই যে আজকে দুষ্টুমি করে হোস্টিং শুরু করলাম আর যাই করলাম, এটাও শিখেছি মারিয়াপুর কাছ থেকে। অ্যান্ড আসলে ওনার সঙ্গে আমার অনেক দুষ্টু মিষ্টি রিলেশন ছিল। আমরা একটা লাইভ শো করতাম এবং প্রতিদিনই লাইভে আমি লাস্ট মোমেন্টে ঢুকতাম দৌড়ে দৌড়ে, এবং এমনও আছে যে লাইভের ফার্স্ট হাফ বিজ্ঞাপন পর্যন্ত আমি নাই, গেস্ট আছে আর মারিয়া আপু আছে, আমি বিজ্ঞাপনের পরে আমি ঢুকছি। সো এবং মারিয়া আপু কোনো না কোনোভাবে আমাকে বাঁচাই দিত। সো শি ইজ সো সুইট অ্যান্ড আই রিয়েলি মিস হার। উনি এখন তো দেশে নাই। উনি থাকলে খুব ভালো হতো, হয়তো সামনে আসবেন বেড়াতে। এবং মারিয়াপুর মধ্যে একটা আলাদা অরা কাজ করে, মানে তিনি যখন আসেন ইন্ট্রোডাকশনটা দেওয়া শুরু করেন, মানে তার উপস্থিতি কিন্তু পরিবেশটাকে অন্যরকম করে দেয়। সো খুব মিস করছি। আমি এপিসোডটার লিঙ্ক পাঠিয়ে দিব আপুকে। আমিও পাঠাবো তাকে। শিওর। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজকে আমরা অন্য গল্পে আর যেতে চাই না, আজকে আমরা এখানেই থাকি। বাট একটু শেষমেশ যদি খোয়াবনামা নিয়ে দর্শকদেরকে কিছু বলতেন। আমি শুরুতে বলেছি, কারণ খোয়াবনামা আপনার ক্যারিয়ারে একটি খুবই বিশেষ কাজ। অবশ্যই। এবং সেই কাজের জন্য কিন্তু আপনি আবারও মেয়ের প্রথম আলো পুরস্কারের নমিনেশন পেয়েছেন। গতবার আপনি মেয়ের প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। সো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন। সো এবার আমার ওই পালা এসছে আমাকে নিজেকে প্রুভ করে দেখানোর যে আসলে জেতাটা কোনো ফ্লুক ছিল না, এটার পিছনে আসলে অনেক চেষ্টা, অনেক শ্রম, অনেক কষ্ট আছে। সেটারই একটা অ্যাকচুয়ালি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে খোয়াবনামা, যেখানে আসলে শুধু গল্প বা অভিনয় না, একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আমাকে যেতে হয়েছিল। অলরেডি মৌ মেনশন করেছে। সেটার জন্য যদি হয়, সেই এফোর্টটার জন্য যদি হয়, অভিনয়ের জন্য যদি হয়, চক্রর জন্য যদি হয়, এমনি আমাকে যদি দেখেও যদি ভালো লেগে থাকেন, আমাকে ভোট দিবেন। এবং আমি চাবো এই স্বাধীনতাটা রক্ষা করতে এবং আপনাদের প্রিয় সেরা অভিনেতা হিসেবে আবারও থাকতে। ইনশাআল্লাহ। আরও একবার অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি আমি। প্লিজ। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো ICCL প্রেজেন্টস TBS স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন। এখনও যারা চক্রটু দেখেননি অবশ্যই আইস্ক্রিন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চক্রটুটা দেখে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন।